এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। অপারেশন সিঁদুরের সাফল্যের পর প্রধানমন্ত্রী এলেন বঙ্গে। অপারেশন সিঁদুরের কথা যেমন বললেন প্রধানমন্ত্রী, তেমনই প্রধানমন্ত্রী বললেন মুর্শিদাবাদ মালদার হিন্দুদের কথা। মনে আছে তো স্যার, মনে আছে তো ম্যাডাম মুর্শিদাবাদ মালদার হিন্দুদের কথা? যেমন পেহেলগাঁওতে বেছে বেছে হিন্দুদের জিজ্ঞেস করা হয়েছিল, এই তোরা কলমা পড়তে পারিস? যেমন পেহেলগাঁওতে বেছে বেছে হিন্দুদের নিম্নাঙ্গের বস্ত্র খুলিয়ে বেছে বেছে তাদেরকে খুন করা হয়েছিল ধর্ম জিজ্ঞেস করে, তেমনি মুর্শিদাবাদে মালদাতে বেছে বেছে হিন্দুদের বাড়ি জ্বালানো থেকে, হিন্দুদের বাড়ি থেকে টেনে হিচড়ে বের করে কুপিয়ে কুপিয়ে খুন করা হয়েছিল, কারণ তারা হিন্দু ছিল। মুর্শিদাবাদে হয়েছিল এই ঘটনা। আর মালদাতে মনে আছে কিভাবে তাণ্ডব চলেছিল হিন্দুদের বাড়িতে? মুর্শিদাবাদ মালদা সেই ঘটনাগুলো মনে আছে? আমাদের কি মনে আছে? হ্যাঁ, আমাদের মনে আছে, প্রধানমন্ত্রীর মনে আছে, আমাদের মনে আছে, কারণ ওই রক্তাক্ত দিন হিন্দুদের জন্য, হিন্দুদের এই বাংলার, এই ভারতের ইতিহাসে একটি কালো দাগ ছেড়ে গিয়েছে। প্রধানমন্ত্রী আজ বাংলার মাটিতে দাঁড়িয়ে কি বললেন? কি বললেন তিনি মুর্শিদাবাদের মালদার ওই হিন্দুদের, আমাদের হিন্দু ভাই বোনেদের যাদের রক্ত ঝরেছে মাটিতে, যাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে? কি বললেন প্রধানমন্ত্রী, শুনুন। यहाँ मुर्शिदाबाद में जो कुछ हुआ, मालदा में जो कुछ हुआ, वो यहाँ की सरकार की निर्ममता का उदाहरण है। दंगों में गरीब माताओं बहनों की जीवन भर की पूंजी राख कर दी गई। तुष्टीकरण के नाम पर गुंडागिर्दी को खुली छूट दे दी गई। जब सरकार चलाने वाले एक पार्टी के लोग, विधायक, कॉरपोरेटर ही लोगों के घरों को चिन्हित करके जलाते हैं, पुलिस तमाशा देखती है, तो उस भयावह स्थिति की कल्पना की जा सकती है। यही भावे सरकार चलेगी। এইভাবে সরকার চলে কি? এইভাবে সরকার চলে কি? এইভাবে সরকার চলে কি? মানুষের ভোট পাওয়া সরকার, সেই সরকার এইভাবে চলে কি? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে জিজ্ঞাসা করছি, আমি জানি আপনি এই বাইটগুলো প্রধানমন্ত্রী শুনে আপনার হৃদয়ে কোথাও না কোথাও আপনি ভাবছেন, সত্যি এভাবে সরকার চলে কি? যেখানে দলের নেতা মন্ত্রীরা তারা বলেছে, তাদের কথায় উস্কানি ছিল। পরে শোনাবো সেই বাইট, আবারও শোনাবো। তার আগে কয়েকটা ছবি মনে করানোর জন্য, আমাদের মা বোনেদের চোখের জল যা আমরা ভুলিনি, সেই চোখের জলের ছবি আমি আরো একবার দেখাবো। মুর্শিদাবাদ, এপ্রিল 13, 2025। না, আমরা এই কান্না দেখতে চাই না, আমরা এই কান্না দেখাতে চাই না, কিন্তু আমাদের মা বোনেরা তারা যদি কাঁদেন, আমরা তো দেখাতে বাধ্য হই। এটা তো আমাদের দায়িত্ব, এটা তো আমাদের রেসপন্সিবিলিটি। আমাদের মা বোনেদের চোখের জল কেন এই বাংলার মাটিতে পড়বে? হিন্দু ধর্ম পালন করার জন্য কেন বাড়ি জ্বালানো হবে? কেন বাড়ি থেকে বের করে নিয়ে এসে কোপানো হবে? সেই ভিডিও যা আমরা দেখাতে পারিনি, হরগোবিন্দ দাস আর চন্দন দাসের কান ঝুলে পড়েছে, চোখ খুলে গিয়েছে, গলায় আঘাত লেগেছে, গলা খুলে রক্ত পড়ছে, মাটিতে দেহটা পড়ে আছে, সেই ছবি আমাদের কেন দেখতে হবে?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার কি দায়িত্ব নয় এটা এদেরকে আটকানো? এটা কি আপনার ফেলিওর নয়? ফেলিওর ফেলিওর ফেলিওর। প্রধানমন্ত্রী আজকে এসে রাজ্যে এই কথা স্পষ্ট করলেন, কিন্তু মনে করাই আপনার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী কলকাতার রাস্তায় এসে দাঁড়িয়ে উস্কানি দিয়ে বলেছিলেন গ্রামে গ্রামে গিয়ে টাইট দিতে হবে, তারপর মালদা মুর্শিদাবাদে টাইট দিয়েছে এই জেহাদিরা। কি বলেছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, শুনুন। আমরা কলকাতাকে যদি বলতাম জ্যাম করব, তো 50টা জায়গায় 2000 করে বসে যেতাম। সেটা এখন হয়নি, পরে কিন্তু হবে। বলে করব, বলে প্রথমে জেলাকে একটু টাইট করি, তারপরে কলকাতার 50টি জায়গায় 10,000 হলে কত লাগবে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বাংলার মাটিতে দাঁড়িয়ে মালদা মুর্শিদাবাদের কথা মনে করাচ্ছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার বলেছিলেন আমার যাওয়ার সময় হলে যাব। তিনি যাওয়ার যখন সময় হয়েছিল তিনি গেছিলেনও বটে, এবং সেখানে তিনি টাকা পয়সা দেওয়ার অফারও দিয়েছিলেন বটে। সেটা এই হরগোবিন্দ দাসের পরিবার রিজেক্টও করেছিল বটে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে খুব রেগে গিয়েছেন। প্রধানমন্ত্রী কেন মুর্শিদাবাদের কথা বলবেন? আমাদের প্রশ্ন, কেন উনি মুর্শিদাবাদের কথা বলবেন না ম্যাডাম? কেন বলবেন না? বললে কি আপত্তি? হয়েছে তো আপনার রাজ্যে হয়েছে, যেখানে পহেলগাঁওতে বেছে বেছে হিন্দুদের মারার পর ব্যবস্থা তো হয়েছে। আপনার সরকারও বেশ কয়েকজনকে অ্যারেস্ট করেছে, কিন্তু আজ পর্যন্ত জানতে পারলাম না তো যে মুর্শিদাবাদ, মালদা মুর্শিদাবাদ বিশেষ করে সেই হিংসায় যারা খুন করেছে, যারা বাড়ি জ্বালিয়েছে, তারা কারা, কেন করেছে, তাদের পেছনে কোন মাথা ছিল, কে তাদেরকে সংগঠিত করেছিল, জানতে পারলাম না কেন? এই গোটা বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা বলেছেন। প্রধানমন্ত্রী কি বলেছেন তিনি শুনুন। বাংলা নির্মম না, বাংলা হচ্ছে মানবিক সরকার, আর মোদীর সরকার হচ্ছে একটা জুমলা সরকার। এত বছর উনি রাজত্ব করেছেন, দেশকে কি দিয়েছেন? বাংলার সরকার মানবিক সরকার, যে সরকারের সময় হিন্দুদের রক্ত ঝরে বাংলার মাটি লাল হয়, মুর্শিদাবাদের মাটি লাল হয়। আমরা জানতাম বীরভূমের রাঙামাটির দেশ, মুর্শিদাবাদের মাটি লাল হচ্ছে হিন্দুদের রক্তের লাল রঙে। কিশলয়ের অগ্নিবাণে আজকে আমার প্রশ্ন, আজকে আমার অগ্নিবাণ, যে অগ্নিবাণ থেকে আমি হাই ভোল্টেজ ডিবেটে আজকে যাব, কিশলয়ের অগ্নিবাণে আজকের প্রশ্ন। হিন্দুর রক্তের দাগেই শেষ হবে তৃণমূল, শেষ হবে তৃণমূল সরকার। হিন্দুদের রক্ত ঝরছে যেখানে, সেই রক্ত ঝরার দায়িত্ব কে নেবে? হিন্দুদের রক্তের দায়িত্ব তো এ রাজ্যের সরকার, এ রাজ্যের প্রধান তাদেরই না? এটাই তো নর্মাল না? যখন প্রথমবার মুর্শিদাবাদে হামলা হয় তখন আমরা দেখেছিলাম পুলিশ পেট্রোল পাম্পে গিয়ে লুকিয়ে পড়ছে, পরে বিএসএফকে নামাতে হয়। এই রাজ্য সরকার বিএসএফ চায়, আর তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী উল্টে বলে বিএসএফ এর জন্য নাকি গোটা ঘটনা হয়েছে, বিএসএফ গুলি চালিয়েছে বলে। এই সমস্ত কথা বলে আসল সত্যটাকে কি চাপা দেওয়া যায়? কিশলয়ের অগ্নিবাণে আজ আমি প্রশ্ন করছি, কিশলয়ের অগ্নিবাণে আজ আমি প্রশ্ন করছি, কেন এই রাজ্যের মাটি হিন্দুদের রক্তে লাল হবে? কিশলয়ের অগ্নিবাণে আজকে আমি প্রশ্ন করছি, কেন হিন্দুদের কথা এই রাজ্যে প্রধানমন্ত্রীকে এসে বলতে হবে? কেন এই রাজ্যে এমন পরিস্থিতি তৈরি হবে যেখানে হিন্দুদের জমানো টাকা থেকে শুরু করে জমানো অর্থ, সেই টাকা পয়সা সবকিছু জ্বালিয়ে দেওয়া হবে? আমি প্রশ্ন করছি, পয়লা বৈশাখের আগে কেন হিন্দুদের যে খাতা দিয়ে পয়লা বৈশাখ শুরু হয় সেই খাতা জ্বালিয়ে দেওয়া হবে? হালের খাতা থেকে হিন্দুদের হাল, সবকিছুর হাল খারাপ কেন হবে? আজকের হাই ভোল্টেজ ডিবেটে যারা আমার সঙ্গে উপস্থিত রয়েছেন, আমি সরাসরি ডিবেটে যাব এবং প্রশ্ন করব প্রধানমন্ত্রীর আজকের এই বক্তব্যের পর এই রাজ্যে হিন্দুরা সুরক্ষিত হবে কিভাবে? আদৌ আছে সুরক্ষিত নাকি আরও কিছু করতে হবে? আমার সঙ্গে যারা রয়েছেন, ডক্টর শারদ দত্ত মুখার্জি রয়েছেন, বিজেপি মুখপাত্র। কিশলয়ের অগ্নিবাণে রয়েছেন দেবব্রত রায়, রাজনৈতিক কর্মী, তৃণমূলকে সমর্থন করেন। রয়েছেন স্বামী রামানন্দ তীর্থ, দণ্ডী স্বামী, শঙ্করাচার্য পরম্পরা। অরিন্দম আচার্য রয়েছেন, প্রাক্তন পুলিশ কর্তা। রয়েছেন সুকান্ত ঘোষ, অধ্যাপক। আমি অরিন্দম স্যারকে দিয়ে শুরু করব। স্যার, প্রধানমন্ত্রী আজকে এসে স্পষ্ট করলেন মুর্শিদাবাদের হিন্দুদের প্রধানমন্ত্রী ভোলেননি,
স্যার আপনার মনে থাকবে আমরা দিনের পর দিন এই স্টুডিওয়ে বসে চিৎকার করে করে নিন্দা করেছি যেভাবে হিন্দু হত্যা হয়েছে, হিন্দুদের ধরে ধরে দুজন হিন্দুকে হত্যা করা হয়েছে, বাকিদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, এই মায়েদের চোখের জল যেগুলো চলছে স্ক্রিনের বাঁদিকে এগুলো আমরা নিয়ে আলোচনা করেছি, নিন্দা করেছি। আজ প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়ে গেলেন এগুলো ভোলার নয়। তার পাল্টা মুখ্যমন্ত্রী বললেন আমাদের সরকার নির্মম নয়, আমাদের মানবিক সরকার। এই রাজ্যের হিন্দুরা সেফ হয়েছে? মুর্শিদাবাদ ঘটনার পর প্রশাসনের মস্তিষ্কে খানিকটা হলেও কি বুদ্ধি এসেছে বলে আপনি মনে করেন? তারা কি কোনো অ্যাকশন নিচ্ছে? বলুন স্যার। আজকে মাননীয় প্রধানমন্ত্রী উত্তরবঙ্গে যে ধরনের বক্তব্য রাখলেন, সাধারণ মানুষ থেকে শুরু করে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আজকে শুনেছে। এই সেই মুখ্যমন্ত্রী, যে প্রধানমন্ত্রী, এই সেই প্রধানমন্ত্রী যিনি সারা বিশ্বে আজকে একটা সমাদৃত একটা জায়গা করে নিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রী তো আজকে মুর্শিদাবাদে আসেনি, উনি একটা সোর্স ইনফরমেশন পেয়ে, ক্রেডিটেবল ইনফরমেশন না হলে প্রধানমন্ত্রী কখনো এ ধরনের কথা বলতে পারে না। কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বক্তব্য রাখে উনি নিশ্চয়ই স্পটে যান না, তাহলে ওনারও একটা সোর্স ইনফরমেশন আছে, সেটার উপর বেস করে উনি বক্তব্য রাখেন। আমার প্রশ্ন হচ্ছে, যে প্রধানমন্ত্রী আজকে সারা বিশ্বে একটা সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটা অ্যাকশন নিয়ে আজকে দৃষ্টান্ত স্থাপন করেছেন, যে প্রধানমন্ত্রী আজকে আজকে আমাদের প্রতিনিধি দল সারা বিশ্বের জায়গায় পাঠিয়েছে, একটা নতুন ক্রিয়েটিভিটি সৃষ্টি করেছেন, যে প্রধানমন্ত্রী আজকে পাকিস্তানের ভূখণ্ডে 100 কিলোমিটার ভিতরে ঢুকে আজকে এমন অ্যাকশন করেছে তারা আজকে হাত পা ভেঙে আজকে কোমাতে পড়ে আছে, সেই প্রধানমন্ত্রী যখন বক্তব্য রাখে যে মুর্শিদাবাদে আজকে দিনের পর দিন যে ধরনের অত্যাচার হয়েছে, সে কথা আপনি ছেড়ে দিন। আপনি নিশ্চয়ই জানেন যে গত কয়েকদিন আগে হাইকোর্ট থেকে যে 3 জনের কমিটি করা ছিল, সেখানে আজকে স্পষ্টভাবে কমিটি থেকে রিপোর্ট দিয়েছে যে কাউন্সিলর মেহবুব আলমের নেতৃত্বে হামলা, পুলিশ নিষ্ক্রিয় ছিল, অনুপস্থিত ছিল, জলের লাইন পর্যন্ত কেটে দেওয়া হয়েছে যাতে আগুনগুলো নেভানো না যায়, বিধায়ক পর্যন্ত ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। আমার প্রশ্ন হচ্ছে, হাইকোর্টে যখন এই ধরনের বক্তব্য রাখে, হাইকোর্ট যখন আজকে যে কমিটি করেছে তারা যখন একটা সাবমিট করেছে, তার তো নিশ্চয়ই একটা সারবস্তা আছে। আমার প্রশ্ন হচ্ছে আজকে একটা সোজা কথা, আপনারা জানেন যে সন্দেশখালীতে গত 10/4/2024 অ্যাডভোকেট জেনারেল বলেছিলেন যে মিলর্ড ডিভিশন বেঞ্চকে বলেছিলেন গত 4 মাসে 42টি কেস হয়েছে এবং তার সাথে চার্জশিট হয়েছে এবং 376 আছে, এই সিবিআই দরকার নেই। আপনি দেখবেন মোথাবাড়িতে 27/3/2024 আজকে কত কেস হয়েছিল? 19টা কেস, অ্যারেস্ট হয়েছিল 61 জন। আপনি দেখেন মুর্শিদাবাদের ঠিক সেই ঘটনা, মুর্শিদাবাদ সিট ঘটনা করেছিল, কাদের অ্যারেস্ট করেছিল? তারা কি বহিরাগত? আমার প্রশ্ন হচ্ছে সোজা একটা জায়গায়, আপনারা কদিন আগে এই আর বাংলাতে বাংলাদেশে আজকে মতুয়া সংগঠনের বাড়িঘর ধ্বংস করেছেন, কিন্তু আমার দেশে, আমার এই সোনার বাংলায়, যে বাংলায় আমরা রবীন্দ্রনাথকে পেয়েছি, নজরুলকে পেয়েছি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে পেয়েছি, সেই বাংলায় আজকে দিনের পর দিন অত্যাচার হচ্ছে। সন্দেশখালী থেকে শুরু করে আজ পর্যন্ত দিনের পর দিন কিভাবে মাননীয় প্রধানমন্ত্রী যদি জেনে থাকেন আজকে একটা রাজ্যে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে, তাহলে তার কি কিছু করণীয় নেই? আজকে কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে যাতে অন্ততপক্ষে এ ধরনের অত্যাচার না হতে পারে, শুধু কেস করলে হবে না, কেস করে দেখিয়ে দিচ্ছে যে আমি শেষ করছি একটা কথা বলে। কিশলয় লজ্জা লাগে জানো তো, মুর্শিদাবাদ থেকে যখন নাকি আজকে বিএসএফ কে পাঠানোর পরে আরো বেশি বিএসএফ দরকার ছিল, রাজ্যের একজন অ্যাডভোকেট বলছেন there is no material on record to show that the state government has failed to perform its obligation and discharge its constitutional duty। এটা কি বলছে? হ্যাঁ, তারপরে আজকে বিএসএফ পাঠানো হচ্ছে, তারপরে মেয়েগুলো মনে হচ্ছে যে বাংলাদেশ থেকে আজকে পুনর্বাসনের জন্য আজকে হাজার হাজার মেয়েরা যেমন নদী পার হয়ে আসছে, কান্না করছে, চিৎকার করছে, যেভাবে মা বাবা এবং ছেলেকে হত্যা করেছে। তুমি বাংলাদেশের সাথে আজকে প্রমাণ করো যে যেভাবে হত্যা করা হয়েছে, তারপরে পুলিশ ইনঅ্যাকশন, এটা কিন্তু ভাবা যায় না। এবং আমরা প্রধানমন্ত্রীর কাছে এটা আশা করি যে আজকে মুখ্যমন্ত্রী এখান থেকে স্যার কি আলোচনা আমি জানি না স্যার, আমি এখান থেকেই শারদত্ত বাবুর কাছে যাব। আমার প্রশ্ন হচ্ছে শারদত্ত বাবু, সোজা প্রশ্ন, এই বাংলার মুর্শিদাবাদের মাটি লাল হয়েছে হিন্দুদের রক্তে। দুজন হিন্দুকে সেই ভিডিও আমরা দেখাতে পারিনি, কুপিয়ে কান খুলে পড়ে গেছে, গলা থেকে রক্ত বেরোচ্ছে, একজন বসে আছে, তারও মৃত্যু হবে একটু পর, একজনের মৃত্যু হয়েছে, তারা শুধু হিন্দু বলে। প্রধানমন্ত্রী আজকে এসে যে বার্তা দিলেন,
অরিন্দম বাবু বলছেন মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে এটার ব্যবস্থা করতে হবে। আমার কথা হচ্ছে সেটা আদৌ কোনো প্রসেস নাকি আরো কোনো কঠোর ব্যবস্থা নিতে হবে? এই রাজ্যের হিন্দুরা সুরক্ষিত রয়েছে, যদি না থাকে কিভাবে হবে স্যার বলুন। এই রাজ্যে বিগত এক দশক ধরে হিন্দুরা সুরক্ষিত নয়। আজকে পেহেলগাঁও নিয়ে নরেন্দ্র মোদী পাকিস্তানকে আক্রমণ করলো। পেহেলগাঁওতে তো পাকিস্তানি মৌলবাদী, ইসলামিক মৌলবাদী আতঙ্কবাদরা তারা এসে একের পর এক খুন করেছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের অবস্থা কিন্তু আরও ভয়াবহ, ভুলে গেলে চলবে না। সেখানে ভারতীয় মুসলমান, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী ভারতীয় মুসলমান ভারতীয় হিন্দুকে হত্যা করেছে। দুটো কিন্তু এক রূপরেখা নয়, দুটো রূপরেখা পুরোপুরি আলাদা। অন্যদিকে পাকিস্তানের আতঙ্কবাদরা এসে আমাদের এখানে খুন করেছে কাশ্মীরে, সেই নিয়ে আমরা আঘাত করেছি পাকিস্তানকে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদে পশ্চিমবঙ্গের মুসলিমরা হিন্দুদের আক্রমণ করলো। কি পদক্ষেপ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? সেখানে কি পাকিস্তানের মতো এই রকম কোনো পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন? আজ অব্দি নেননি। একের পর এক মুসলমান তোষণ চলছে, ভোটের কারণে মুসলমান তোষণ চলছে। আমার মুসলমান ভাই বোনেদের বলি, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য শিক্ষাও আনেনি, কোনো রকম কর্মসংস্থান করে দেননি, খালি আপনাদের ভোটের জন্য আপনাদেরকে দুধেল গাইয়ের মতো ব্যবহার করছেন। এবারও বলি শুনুন, পশ্চিমবঙ্গ এখন পশ্চিম বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। আজকে হুমায়ুন কবির যে কথাগুলো বলেছে, ভাগীরথী নদীতে একের পর এক হিন্দুর বডি ভাসিয়ে দেওয়া হবে। আজকে পশ্চিমবঙ্গের একজন মিনিস্টার সিদ্দিকুল্লাহ চৌধুরীর কথাটা ভুলে গেলে চলবে না, যেখানে উনি একজন মিনিস্টার হয়ে এরকমভাবে একের পর এক উক্তি দিয়ে যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার খোলা প্রশ্ন, ম্যাডাম আপনি সিদ্দিকুল্লাহ চৌধুরীর নামে একটা এফআইআর করেছেন, দেখাতে পারবেন? ম্যাডাম আপনি হুমায়ুন কবিরের নামে একটা এফআইআর হয়েছে, দেখাতে পারবেন? আপনার মিনিস্টাররা আপনার নবান্নে বসে হিন্দুদের এগেনস্টে যদি এই রকম মুক্তি করতে পারে, তাহলে আপনার কি মনে হয় আপনি একজন হিন্দু ব্রাহ্মণ মহিলা হয়ে আপনি সুরক্ষিত? মনে রাখবেন আজকে 34% ওরা আছে, 44% হলে না আপনিও এখানকার মুখ্যমন্ত্রী থাকবেন না। নবান্নে কিন্তু বসবে সিদ্দিকুল্লাহ হুমায়ুন কবিরদের মধ্যে আরো একজন। আপনাকে তখন আমার এবং আমাদের আপনি যখন বক্তব্য রাখছেন আমার স্ক্রিনের একদিকে মায়েদের হাউ হাউ করে কান্না চলছে, আরেকদিকে আমি মুখ্যমন্ত্রীর এই ছবিটা রেখেছি, কারণ স্যার মনে হয় উনি এই কান্না দেখতে পান না, স্যার উনি এই কান্না হয়তো শুনতে পান না। স্যার আমার প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রী যদি এই কান্না শুনতে না পান, দেখতে না পান, প্রধানমন্ত্রী এসে বক্তব্য রাখলেন, কিন্তু এই কান্না আর যাতে ভবিষ্যতে না হয় তার জন্য আমার সলিউশনটা কি স্যার? আলোচনা তো করতে পারি, সলিউশনটা কি স্যার? মমতা বন্দ্যোপাধ্যায় আপনি ভোটের প্রলোভনে, ভোটের আঙিনায় নাবার এবং ভোটে জেতার জন্য একের পর এক হিন্দু হত্যা যেটা ঘটে চলেছে তার কিন্তু প্রত্যক্ষদর্শী। যে দোষকে সাপোর্ট না করেও চুপ করে থাকে সেও কিন্তু প্রকৃতভাবে দোষী আমাদের কাছে। আজকে এখানে হিন্দু নির্যাতনের জন্য প্রকৃতভাবে ম্যাডাম মহামান্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যদি এখনো চুপ করে বসে থাকেন, আমরা বলতে বাধ্য হব হিন্দুদের সুরক্ষার অভাবের কারণ আপনি। বেশ, আমি একটা বক্তব্য শোনাবো, আমি তারপর যাব দেবব্রত বাবুর কাছে। বক্তব্যটা আমি শুরুতে একবার শুনিয়েছিলাম, কিন্তু এটা বারবার শোনানো অত্যন্ত জরুরি এই মুহূর্তে দাঁড়িয়ে। তার কারণ হচ্ছে এই বক্তব্যতে কোথাও অন্তর্নিহিত রয়েছে তারপরের ঘটনাগুলো। যে কথা বলছিলেন শারদ বাবু, সিদ্দিকুল্লাহ চৌধুরী কলকাতার রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে বললেন গ্রামে গ্রামে গিয়ে টাইট দিতে হবে। আর গ্রামে গ্রামে গিয়ে টাইট দিতে হবে কখন তিনি বললেন? তিনি ওয়াকফ নিয়ে আন্দোলন করছেন, প্রোটেস্ট করছেন, বুঝলাম তার অধিকার আছে, কিন্তু টাইট দেওয়া কথার অর্থ কি সিদ্দিকুল্লাহ বাবু? তারপরেই গ্রামে গ্রামে কি হলো আমরা দেখলাম। কি বলেছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী আরো একবার শোনাই, শুনুন। আমরা কলকাতাকে যদি বলতাম জ্যাম করব, তো 50টা জায়গায় 2000 করে বসে যেতাম। সেটা এখন হয়নি, পরে কিন্তু হবে। বলে করব, বলে প্রথমে জেলাকে একটু টাইট করি, তারপরে কলকাতার 50টি জায়গায় 10,000 হলে কত লাগবে? আমি দেবব্রত বাবুর কাছে যাব। দেবব্রত বাবু, আমার প্রশ্ন হচ্ছে, আপনি এই অসাধ্য সাধনটা আজকে কিভাবে করবেন? আমি দেখি যে হিন্দু নিধন যেভাবে হয়েছে সেটাকে আপনি ডিফেন্ড করতে বসেছেন, বুঝলাম। আপনি এইটা বলুন, অ্যারেস্ট হয়েছে কতজন সেই সংখ্যা টঙ্কা আমার কাছে আছে, আপনি লিখে এনেও কোনো লাভ হবে না। আমার কথা হচ্ছে সেটা নয়,
আমার কথা হচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে কি ব্যবস্থা হয়েছে, যে বলেছে জায়গায় জায়গায় গিয়ে টাইট দিতে হবে, যার পরে এই ঘটনা ঘটেছে। জেলায় জেলায় টাইট দেওয়া শুরু করছে। বিজয় কুমার সিং সম্বন্ধেও বলতে হবে কি টাইট দেওয়া হয়েছে, সোফিয়া কুরেশি সম্বন্ধে যে কথা বলেছেন এটাও জানতে হবে। হিন্দুদের রক্ত মাটিতে ঝরেছে, সোফিয়া কুরেশির সঙ্গে কি তুলনা? নিশ্চয়ই তুলনা হবে। কি তুলনা সাথে? অবশ্যই কোন তুলনা নেই। টাইট দেওয়া হয়েছে, তারপরে টাইটের কথা বলছি। পদক্ষেপ নেওয়া হয়েছে। বিজয় কুমার সিং এর বিরুদ্ধে এসআইটি চলছে, বিজেপির লোক বলেছে তার পদক্ষেপ নেওয়া হয়েছে, এসআইটি চলছে, তদন্ত চলছে, স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি হয়েছে এবং খুব সামনেই দেখতে পাবেন অ্যারেস্ট হয়েছে। আপনি বলুন সিদ্দিকুল্লাহর নামে কোথায় এফআইআর, আপনি বলুন হুমায়ুন কবিরের নামে কোথায় এফআইআর, আপনার মিনিস্টার এখানে বলে যাচ্ছে তাদের নামে একটা এফআইআর দেখান। হিন্দুদের রক্তের আপনাদের হাত লাল, হিন্দুদের রক্তে তৃণমূলের হাত লাল। মমতা বন্দ্যোপাধ্যায় আশকারায় একের পর এক হিন্দু নিধন চলছে এখানে। আমাদের দেশকে আক্রমণ করেছে, আমাদের 140 কোটি মানুষ। আপনি পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দুর কথা আছেন। ওই ন্যারেটিভ যারা তৈরি করে পাকিস্তান জানে আমরা ভারতীয়দের এইভাবে মারতে পারবো না। আমরা কি বলছেন কি আপনি? আমি কি প্রশ্ন করছি? এগুলোকে পাকিস্তানি ন্যারেটিভ করে ওরা হিন্দু মুসলিম ন্যারেটিভ দিয়ে করেছে। কি পাকিস্তান ন্যারেটিভ? আমার প্রশ্ন হচ্ছে যে সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছে ঘরে ঘরে গিয়ে এই চিৎকার করে কোনো লাভ নেই, আমি আপনার চেয়ে 3 গুণ বেশি চিৎকার করতে পারি, আপনি চিৎকার করে করবেন? এক সেকেন্ড, কি পাকিস্তানি ন্যারেটিভ? আমার কথা হচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন বলুন, কি ব্যবস্থা নিয়েছেন? সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন? কি বলেছে আমি শুনিনি, আরেকবার শুনিয়ে দিন। বলুন, শুনুন, আরেকবার শুনুন। সিদ্দিকুল্লাহ চৌধুরী: আমরা কলকাতাকে যদি বলতাম জ্যাম করব তো 50টা জায়গায় 2000 করে বসে যেতাম, সেটা এখন হয়নি, পরে কিন্তু হবে। বলে করব, বলে প্রথমে জেলাকে একটু টাইট করি, তারপরে কলকাতার 50টি জায়গায় 10,000 হলে কত লাগবে বলুন। জেলায় জেলায় আগে একটু টাইট দিই, তারপর কলকাতার দেখবো। টাইট দেওয়াটা বলুন। এক সেকেন্ড, সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছে জেলায় জেলায় আগে একটু টাইট দিই, তারপরেই জেলায় জেলায় হিংসা শুরু হয়েছে। বলুন না, অনেক কথা অনেকে না, ইনি মন্ত্রী, ইনি মন্ত্রী, ইনি মন্ত্রী, এটা মন্ত্রী, 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 মন্ত্রী। কে দাঙ্গা করেছে? মন্ত্রী বলছে। আমার কথার উত্তর দিন। মন্ত্রী, মন্ত্রী কোর্ট ক্লিন চিট দিয়েছে, কোর্ট ক্লিন চিট দিয়েছে 2000, যেটা কোর্ট ক্লিন চিট দিয়েছে সেটা দেবব্রত আমায় বলার এক সেকেন্ড। দাঙ্গা বেড়েছে, এবার হুমায়ুন কবির, এবার শুনে নিন। যেটা 50টা দাঙ্গায় গ্লোবাল ইঞ্জিন রাজ্যে হয়েছে এই এক বছরের ডেটা। কি বলছেন আপনি? কলকাতা রাজ্যে কত জায়গায় দাঙ্গা হয়েছে লিস্ট বার করব? আমার প্রশ্নের উত্তর দিন, প্রশ্নের উত্তর দিন। ইউপিতে 7টা, হাওড়া, রিষড়া হিসাব করব? হাওড়া, রিষড়া, উত্তর 24 পরগনা, ক্যানিং, মুর্শিদাবাদ, মোথাবাড়ি, মালদা হিসাব করব? 84% দাঙ্গা বেড়েছে এই বিজেপি শাসনে। দূর ফালতু কথা কেন বলছেন? আমার কথার উত্তর দিন, আমার কথার উত্তর দিন। কোন ডেটা? কোথাকার ডেটা? কোথাকার ডেটা বলুন? ডেটা সোর্স বলুন। না না, সোর্স আপনারা তো পাকিস্তানের ন্যারেটিভ ক্রিয়েট করতে চান। কে পাকিস্তানের ন্যারেটিভ ক্রিয়েট করছে? বাঁচিয়ে রাখতে চান। কে পাকিস্তানের ন্যারেটিভ ক্রিয়েট করছে? আমরা পাকিস্তানের ন্যারেটিভ ক্রিয়েট করছি। হিন্দুদের রক্তে যাদের হাত লাল হয়ে আছে তারা পাকিস্তানের ন্যারেটিভ শেখাতে এসেছে। আমরা সম্প্রীতির পক্ষে দেশের রক্ষা। বলুন শারদদাস বাবু ভার্সেস কবির কি বলেছে জানেন তো? আরে হুমায়ুন কবির তাই তো, হুমায়ুন কবির তো সিপিআইএম করে, সিদ্দিকুল্লাহ চৌধুরী আরএসপি করে। কোন পার্টি? হুমায়ুন কবির রাজ্য সরকার ওয়াকফ বিল পাস করেনি, যারা ওয়াকফ বিল পাস করেছে তাদের কাছে গিয়ে আন্দোলন করুন, তাদের কাছে গিয়ে আন্দোলন করুন। কোন পার্টি? আপনাকে একটা প্রশ্ন, হুমায়ুন কবির কোন পার্টি? ধর্মনিরপেক্ষ চান মনে করেন? আপনি উত্তরটা দিন স্যার, উত্তরটা দিন। হুমায়ুন কবির কোন পার্টি? শুনুন, যেই পার্টি, কোন পার্টি? কোন আপনার পার্টি নয় তো? যিনি একজন, শুনুন শুনুন, কোন পার্টি? একজন জনপ্রতিনিধি, একজন জনপ্রতিনিধি যখন নির্বাচিত হয় আর কোনো দল থাকে না, তিনি নিরপেক্ষ। একজন জনপ্রতিনিধি, আপনার এটা জানা উচিত। কোনো উত্তর পাচ্ছি না আমি, আমাকে থামাতে হবে। আপনার পার্টি নয়। দেবব্রত বাবু, আপনাকে আমি আরো একবার সুযোগ দিচ্ছি, আমি আরো একবার সুযোগ দিচ্ছি দেবব্রত বাবু। সিদ্দিকুল্লাহ চৌধুরী, এক সেকেন্ড, এক সেকেন্ড,
তৃণমূল কংগ্রেসের হুমায়ুন কবিরের উক্তি হচ্ছে একের পর এক হিন্দুর লাশ ভাগীরথীতে বইয়ে দেব। ভাবুন এবারে জনগণ, আপনারা শুনুন এবং ভাবুন আজকে সে কোন পার্টির সেটা তৃণমূলের মুখপাত্র বলতে নারাজ। ঠিক। সোফিয়া কুরেশিকে ওখানে বসে আমরা প্রত্যেকে গর্বিত যে আমাদের সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে থাকা সরকার সোফিয়া কুরেশি, কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার এক সেকেন্ড কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভৌমিকা সিংকে ওখানে বসিয়ে সারা দেশের নেতৃত্ব যিনি দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রমাণ করে দিয়েছেন আমাদের দেশ কতটা ধর্মনিরপেক্ষ এবং আমাদের দেশ কিভাবে প্রত্যেক ক্ষেত্রে এগিয়ে রয়েছে, পাকিস্তানের মতো নয়। তাই সোফিয়া কুরেশির উদাহরণ দিতে আসবেন না। সোফিয়া কুরেশির উদাহরণ একমাত্র ভারতেই সম্ভব এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেই ভারত কিভাবে জয় পেয়েছে অপারেশন সিঁদুরে। আপনার পার্টির অভিষেক ব্যানার্জি গিয়ে বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে বলছে সেটা ভারতবর্ষে জয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষ যেভাবে জয় পেয়েছে। এবার আমার কথার উত্তর দিন, সেটা বলুন দাঁড়িয়ে। আরে আপনার কি মাথাটা খারাপ? পশ্চিমবঙ্গের যা কিছু ভালো সেটা হচ্ছে মমতা ব্যানার্জির জন্য। পশ্চিমবঙ্গের শুনুন, পশ্চিমবঙ্গের যা কিছু ভালো মমতা ব্যানার্জির জন্য, ভারতবর্ষের যা কিছু ভালো নরেন্দ্র মোদীর জন্য। কিছু বলবেন? পাকিস্তানের বিরুদ্ধে আমরা জিতেছি, মহারাজ হিন্দুদের রক্তে লাল হওয়া মুর্শিদাবাদের মাটি, সেই মুর্শিদাবাদের মাটি যে হিন্দুদের রক্তে লাল হয়েছে, আমার প্রশ্ন হচ্ছে সেই মুর্শিদাবাদের লাল রক্তে রাঙা মাটি থেকেই কি এই শাসক দলের পতন শুরু হবে? কারণ তারা নিজেদের দায়িত্ব পালন করতে ফেল করেছে, তারা হিন্দুদের রক্ষা করতে পারেনি। আজকে প্রধানমন্ত্রী এসে মনে করিয়ে দিয়ে গেছেন। বলুন মহারাজ। বিষয় হয়েছে যে শুধুমাত্র হিন্দুদের রক্তে মুর্শিদাবাদের মাটি তো লাল হয়নি, সমস্ত পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে সময় সময় যে একতরফা মারামারিগুলি চলছে, একতরফা হিন্দু নিধন চলছে, এগুলোকে দাঙ্গা রায়ট বলবেন না, দাঙ্গা দুই পক্ষে হয়, একতরফা মারামারি হচ্ছে। আমরা দেখেছি পুলিশের পেছনে জোড়া পায়ে লাথি কে মেরেছিল, এরপরে তো এটাকে দাঙ্গা বলা যায় না, এটা ওয়ান সাইডেড অ্যাটাক। আমরা জানি, আমাদের মনে রাখতে হবে যে টালিগঞ্জের কলাবাগান রাজাবাজারে কারা হিন্দু মহিলাদের অঙ্গ প্রত্যঙ্গ কেটে গরুর মাংস ঝোলানোর আংটায় ঝুলিয়ে রেখেছিল, একতরফা হামলা। সেদিন থেকে ইসলামপুর, সন্দেশখালী, হাওড়া বা আমাদের এই সাতগাছিয়া যেখানকার এমএলএ ছিলেন আমাদের এই ভদ্রমহিলার নাম মনে পড়ছে দেখ, উনি ওইখানে ওই মসজিদ দিয়ে ঘোষণা করে দেওয়া যে হিন্দুদের বাড়িঘর খালি করে দাও, মোথাবাড়ি, তারপর দেখলাম মেদিনীপুরে হিন্দু মা মেয়েকে পুড়িয়ে মেরে দেওয়া হলো। আরও ধরুন সম্প্রতি মুর্শিদাবাদে এবং মালদাতে যে একতরফা ওয়ান সাইডেড মার্ডারগুলো হয়ে গেছে, বেলডাঙ্গা, হ্যাঁ, তো এবার এগুলো সোনালী গুহার কথা, হ্যাঁ সোনালী গুহার কথা বলছি, ওখানে উনি এমএলএ ছিলেন সেই সময়। তো এখন বিষয় হলো কি যে এই দেখবেন 94 সালে 16% ছিল, দাঙ্গাও কম ছিল, 3 সালে হয়ে গেল 21%, দাঙ্গা বাড়লো, 11 সালে 27% যখন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হলো, এখন 34% হয়ে গেছে, 2025 সালে 50%। তথ্য পেলেন সেন্সাস হয়েছে? তৃণমূল কংগ্রেস। আপনি কোথা থেকে তথ্য পেয়েছেন? এক সেকেন্ড, আপনার আবার আছে এগুলো সেন্সাস থেকে পাওয়া যায়। এই সরকার সেন্সাসই করে। আপনি একটু ধৈর্য ধরে বসুন, আপনি আগে আপনার পার্টির সেন্সাস করুন। আপনি এতক্ষণ ধরে অপারেশন সিঁদুর নিয়ে এত বললেন ভারতবাসীর জয়, ভারতবাসীর জয়। আপনার দলের মুখ্যমন্ত্রী আজ বলেছে যে এটার পেছনে রাজনীতি আছে। একটু বিকেলবেলা করেছে, আপনি একটু নিজের দলের খবরটা রাখুন, তারপর আমাকে জ্ঞান দিতে আসবেন। আমরা এখানে যথেষ্ট পড়াশোনা করে এসে বসি, আপনাদের মতো করি না। হ্যাঁ, আপনি তথ্য জানেন না। তথ্য আচ্ছা, এবার কথা হচ্ছে এই পশ্চিমবঙ্গটা চালাচ্ছে কারা? পশ্চিমবঙ্গটা চালাচ্ছে একটা মাস্ক, আর তার পেছনে একটা ব্রেন। সেই ব্রেনে কারা রয়েছে? সেই ব্রেনে প্রথম কিছুটা নগ্নতা ছিল। আমরা দেখেছি সিমির যে প্রতিষ্ঠাতা বা ওখানকার মুখ্য কার্যবাহক ছিল ইমরান হোসেন, তাকে পাঠিয়ে দেওয়া হলো। সেটার বিপুল বিতর্ক বা সমালোচনা হওয়ার পরেও আমরা দেখলাম সেখানে সিদ্দিকুল্লাহ, মনিরুলের কথা আমরা যেন ভুলে না যাই। মনিরুল ওপেন বলেছে যে বাপি দত্তের মুন্ডু কেটে দিয়েছি। একদম। আচ্ছা, তারপরে ফিরাদ হাকিমের দাওয়াতে ইসলাম। আচ্ছা, তারপরে আপনার এই আরাবুল ইসলামের জগ ছোড়া। আচ্ছা, কাজল শেখ বীরভূমে একটা বিরাট আকারের
সন্ত্রাস করে, এটা ওদের দলের লোকেরাই বলে, গোষ্ঠীদ্বন্দ্ব মারামারি হয়। এবং রিসেন্টলি দেখলাম যে অনুব্রত মণ্ডলেরও কিছু মানে ওখানে যেরকমভাবে মুসলমান বাড়ছে সেরকমভাবে এবার আর অনুব্রত মণ্ডল এত ভালো সার্ভিস দেওয়ার পদে বোধহয় বেশি দিন আর থাকতে পারবে না, এবার ওখানে কোনো শেখ বা ইসলামকে আমরা দেখতে পাবো খুব তাড়াতাড়ি। আচ্ছা, দ্বিতীয় কথা হলো ইসলামপুরে দেখুন একটি রাজ্য সরকার, আপনাকে বলি আমরা গোটা ভারতবর্ষে দেখি সমস্ত জায়গাতে যেখানে কংগ্রেস সরকারও আছে সেখানে না সংস্কৃত বোর্ড আছে, মানে বাচ্চাদেরকে ওখানে যারা বেদ বিদ্যালয়ে পড়ে বা এই ধরনের সংস্কৃত বোর্ড, যেরকম মাদ্রাসা বোর্ড আছে সেরকম সংস্কৃত বোর্ড রয়েছে প্রতিটা জায়গায়। আমাদের এই রাজ্যে কিন্তু নেই এবং এটা নিয়ে কখনো কথা বলে না। কেবলমাত্র সংস্কৃত দুটো টিচার চেয়ে ইসলামপুরে ছেলেরা গুলি খেয়েছে। ঠিক আছে, একদম ঠিক। তো এইটা তো একটা গভর্নমেন্ট এবং তার যে মেশিনারি, সেই মেশিনারির যে অ্যাপ্রোচ মানে দৃষ্টিভঙ্গি, সেটা আমরা বিগত 2011 সাল থেকে পরিষ্কার বুঝতে পারছি। প্রায় 15 বছর হতে যাচ্ছে, 3টে টার্ম পরিষ্কার বুঝে যাচ্ছি। এবং আপনি দেখুন, আপনাকে অত সেন্সাস দেখতে হবে না, যাদের একটু ব্রেন আছে, গ্রে মেটাল আছে, তারা দেখতে পাবেন যে আপনাদের প্রতিটা এলাকায় এখন কত পেঙ্গুইন বেড়ে গেছে, তাহলেই আপনি বুঝতে পারবেন। মহারাজ, আমার কথা হচ্ছে যে প্রশাসনের প্রধান টিভি ক্যামেরায় তাকিয়ে বলেন যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো, এবং ফিরাদ হাকিম যেখানে বলেন কোরআনে যেটা লেখা আছে আমরা জান্নাতে যাব কারণ আমরা কোরআন পড়েছি, দাওয়াত পড়েছি। যারা যারা যায়নি তারা যেতে পারবে না। আমাদের দায়িত্ব হচ্ছে আরো আমাদেরকে এই আওতার মধ্যে বাকি, এগুলো শুনেছি আমরা, বাকিদের দুর্ভাগ্য ইত্যাদি। আমার প্রশ্ন হচ্ছে, ফিরাদ হাকিমের নিজস্ব বিশ্বাস থাকতে পারে, তিনি নিজের ধর্মীয় বই পড়তে পারেন, কিন্তু তিনি যখন তার প্রশাসনিক পদে বসে আছেন, সেই পদে থেকে তিনি কি কথা পাবলিকলি বলতে পারেন সেইটা ভাবতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্যামেরার দিকে তাকিয়ে আদৌ বলতে পারেন যে সিট কম এসেছে বলে যে গরু দুধ দিচ্ছে তার লাথি খাওয়া ভালো, সেটা কি তিনি বলতে পারেন? ইজ ইট মরালি, এটা কি মরালি সঠিক? প্রশ্ন থাকছে এই রাজ্যে যখন মুর্শিদাবাদ মালদার মতো ঘটনা ঘটে, সেইটার উদাহরণ দিয়ে আমি প্রশ্ন করি যে রাজ্যের হিন্দুরা কেন সুরক্ষিত নয়, তখন যখন তৃণমূলের সমর্থক এসে বলেন সোফিয়া কুরেশিকে বিজেপি নেতা একটা খারাপ কথা কেন বলবে, এই দুটোর মধ্যে যে কোনো মিল নেই, এই দুটোর মধ্যে যে কোনো সমার্থক নেই, হিন্দুদের রক্তে লাল হওয়া মাটি আর সোফিয়া কুরেশির নামে কেউ কোনো বিজেপি নেতা কি বলেছে যার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে, ব্যবস্থা নেওয়া হয়েছে, এই দুটোর মধ্যে যে কোনোদিন কোনো সমার্থক হতে পারে না, এইটুকু গ্রে ম্যাটার থাকা প্রয়োজন, যেমনটা মহারাজ বলছিলেন। আমি প্রধানমন্ত্রী একটা বাইট শোনাবো। প্রধানমন্ত্রী বলেছেন এটা শক্তি পুজোর মাটি, এটা মহিষাসুরমর্দিনীর মাটি, এখান থেকেই কি শুরু হবে বলছেন প্রধানমন্ত্রী। শুনবো, তারপর সুকান্ত বাবুর কাছে যাবো, শুনুন। शक्ति को पूजने वाले लोग हम महिषासुरमर्दिनी को पूजते हैं। बंगाल टाइगर की इस धरती से 140 करोड़ भारतीयों का ऐलान है। ऑपरेशन सिंदूर अभी खत्म नहीं हुआ है। অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি। এই বাংলার মাটিতে দাঁড়িয়ে যখন তিনি এই কথা বলছেন তখন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তিনি বলছেন এটা শক্তি পুজোর মাটি, এটা মহিষাসুরমর্দিনীর মাটি। আমি সুকান্ত বাবুর কাছে যাবো। সুকান্ত বাবু, কিশলয়ের অগ্নিবাণে আপনি আগেও অনেকবার আমরা আলোচনা করেছি, স্যার আপনিও ছিলেন, হয়তো আপনার সঙ্গেও আমি অনেকবার আলোচনা করেছি, এই পার্টিকুলার টপিকটার কথা বলছি। মুর্শিদাবাদে হিন্দু নিধন বেছে পহেলগাঁওতে হয়েছে, পাকিস্তান থেকে এসে করেছে, এই রাজ্যে হয়েছে, রাজ্যের ভেতরের যারা জেহাদি সন্ত্রাসী তারা করেছে। আমার মধ্যে তো কোনো ডিফারেন্স আমি দেখতে পাচ্ছি না, কোনো তফাৎ কি আপনি দেখতে পাচ্ছেন? এদের হাত থেকে রাজ্যকে সুরক্ষিত করার কি উপায় স্যার, বলুন। দেখো কিশলয়, প্রথম কথা হচ্ছে যে গতকাল যেভাবে তুমি জানো যে একটা ছুরিকাঘাত করেছিল, 4 জনকে মেরে, একজন অপরাধী তিনি যখন থানায় ঢোকেন, সেখানে থানার পুলিশরাই নিরাপদ না, সেখানে মব লিঞ্চিং হয় এবং তাকে ছাড়ানোর জন্য অনেক মানুষ একত্রিত হয়। তার দায়ীটা কে ছিল? এবার তুমি যেটা বলছো যে আলিপুরদুয়ার থেকে প্রধানমন্ত্রী যে বার্তাটা দিতে চাইলেন, তিনি পরিষ্কার বললেন যে মানুষের মধ্যে অপারেশন সিন্দুর নিয়ে কোনো ভ্রান্তি নেই, এবং মুর্শিদাবাদ মালদায় যে বেছে বেছে হিন্দু নিধন হচ্ছে তার প্রমাণ হচ্ছে হরগোবিন্দ দাস, চন্দন দাস। এবং তোমার এটা মাথায় রাখতে হবে, দুধেল গায়ে লাথি খাওয়া কোড আনকোড যদি বলি, এই যে সিদ্দিকুল্লাহ চৌধুরী যে বক্তব্য রেখেছে সেটা কিন্তু মারাত্মক কিছু নয়, কারণ তিনি বলেছেন ভাগ ভাগ করে আস্তে আস্তে তারা এগিয়ে যাবে। মানে আজকে ফিরাদ হাকিমের সেই বক্তব্যেরই তার মধ্যে নির্যাস পাচ্ছি যে দাওয়াতি ইসলাম বা যেই ধরনের ইসলামিক তন্ত্র বা ইসলামিক ফান্ডামেন্টালিজমের কথা চলছে,
তাতে তো হিন্দুদের যে অবস্থা মুর্শিদাবাদ মালদায় শুরু হয়েছে সারা পশ্চিমবঙ্গে সেটা হবে। মানে এর কারণ হচ্ছে ওই যে যেটা একটু আগে আরাবুলের নাম এলো, কাজল শেখের নাম এলো, এরপরে দেখবে কিশলয় তোমাকে হয়তো এই হিন্দু নিধন যজ্ঞে যেটা মানে যদি এটা হতে থাকে, এই সরকার যদি চরম আইন শৃঙ্খলার অবনতিকে প্রশ্রয় দেয় এবং পুলিশকে ঠুটো জগন্নাথ হিসেবে থাকতে দেয়, যেখানে পুলিশ মারছে কাকে, শিক্ষককে, কিন্তু অন্যদিকে পুলিশ কিন্তু অন্য জায়গায় চুপ থাকছে, তাহলে তোমার গতকালের যে রাতের ঘটনা বলছি, মালদা থেকে মুর্শিদাবাদ থেকে যে উপদ্রুত জায়গাগুলো সেটা কিন্তু তৈরি করেছে এই দাবাতে ইসলাম, এবং দাবাতে ইসলাম, ইসলামিক ফান্ডামেন্টালিজম দুটো যুক্ত হয়ে কিশলয় একটাই এর উপায় আমার মতে, যে প্রশাসনকে স্বচ্ছ হতে হবে, প্রশাসনকে ট্রান্সপারেন্ট হতে হবে, এবং অবশ্যই এই যদি আমাদের প্রশাসক বলেন যে দুধেল গায়ে লাথি খেতে আমরা প্রস্তুত, তাহলে তো তোমার অসুবিধা হবেই, কারণ হিন্দুদের নিয়ে কথা বললেই তুমি। স্যার আপনি বলছেন প্রশাসনকে স্বচ্ছ হতে হবে, প্রশাসনের মাথাতেই মন্ত্রী বিধায়ক যারা বসে আছে তাদের মাইন্ডসেট যদি এটা হয় তখন কি হবে? আমি সেটাই বলছি যে তারা তো পুরোটাই ঠুটো জগন্নাথ ছেড়ে দাও, এবার প্রশাসন যদি সেই জায়গায় চলে তাহলে হিন্দুদের নিয়ে তো এই যে আজকে হিন্দুদের নিয়ে কথা বললেই আমি আরএসএস হয়ে যাব, আমি বিজেপি হয়ে যাব, এটা কিন্তু নয়। আজকে প্রধানমন্ত্রী যে বার্তাটা রাখলেন যে এটা হলো মহিষাসুর মর্দিনী, এটা দুর্গার জায়গা, সুতরাং সেই জায়গা থেকে তিনি এই বিষয়টা বলে গেলেন যে একজন প্রধানমন্ত্রী তার কাছে এই তথ্য রয়েছে যে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা কোথায় পৌঁছেছে, যেখানে হিন্দুদের দিয়ে বার্তা নিতে হচ্ছে প্রধানমন্ত্রীকে। আমাদের তো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, কিন্তু ধর্মনিরপেক্ষ অন্তরালে যদি এই ইসলামিক ফান্ডামেন্টালিজমকে প্রশ্রয় দেওয়া হয় তাহলে তার টেন্টাকলস তো আমরা দেখেইছি মালদা মুর্শিদাবাদে। কিশলয় এর পরে কিন্তু হিন্দুদের বাঁচার অধিকার সেটা কেড়ে নেওয়া হচ্ছে, মানে হিন্দুদের বাঁচার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। স্যার আপনি যেটা বলছেন আমার কাছে স্পষ্ট কথা, হুমায়ুন কবির, সিদ্দিকুল্লাহ চৌধুরী, এদের মাথার ওপর ফিরহাদ হাকিম যারা বক্তব্য রাখছেন হিন্দু বিরোধী, তাদের মাথার উপর কার হাত রয়েছে? আমি প্রশ্ন করতে পারি না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে কিনা, যখন তিনি এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন না, যখন সিদ্দিকুল্লাহ চৌধুরী রাস্তায় দাঁড়িয়ে বলেন যেটাকে ডিফেন্ড করতে পারছেন না দেবব্রতবাবু, যে জেলায় জেলায় গিয়ে টাইট দিতে হবে, যখন হুমায়ুন কবির বলেন ভাসিয়ে দেবো ভাগীরথীর জলে, যখন ফিরহাদ হাকিম বলেন যে একটি ধর্মে যারা জন্মায়নি তারা দুর্ভাগা, আমি দুর্ভাগা, আমরা দুর্ভাগা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দুর্ভাগা, এই কথা বলার সাহস হয় কি করে? কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত সেই দুর্ভাগাদের মাথায় নেই, যারা এই ফিরহাদ হাকিমের কথায় দুর্ভাগা। কে? হরগোবিন্দ এবং চন্দন দাসের পরিবার। তারা মুখ্যমন্ত্রীর কাছে এইটা শুনতে হয় তাদের যে টাকা নিয়ে তোমরা সন্তুষ্ট থাকো, পরিবারের লোক গেছে গেছে। তার উত্তরে তারা কি বলেছিলেন জানেন? শুনুন, ফিরছি হাই ভোল্টেজ ডিবেটে পরিবারের পরিবারের বক্তব্য। মমতার ক্ষতিপূরণ নেব না আমরা, দরকার হলে মমতাকে দিব টাকা, নেবে মমতা? টাকার গরম দেখাচ্ছে শুধু না, টাকার গরম না, টাকা দিয়ে কিনে নেবে নাকি সবকে? আমরা টাকা নেব না। টাকা দিয়ে কেনা যায় অরিন্দম দা? দেখো একই জিনিস, একটা গরিব পরিবার হরগোবিন্দ দাস, চন্দন দাসকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, যে ভিডিওটা আজকে কোটি কোটি মানুষ দেখেছে, এখন দেখছি উইথড্র করা হয়েছে, তার সাথে বাংলাদেশে যেভাবে হত্যা হচ্ছে তার কোনো কি ডিফারেন্স আছে? আমি এটা বলতে চাচ্ছি, ইনি যেমন আজকে 10 লক্ষ টাকা রিফিউজ করেছে, আরজিকর ইস্যুতেও কিন্তু তিলোত্তমার মা বাবা আজকে 10 লক্ষ টাকা কিন্তু রিফিউজ করেছিল। আমি কিশলয় তোমাকে একটা কথা বলছি, প্রশ্নের উত্তর প্রশ্ন দিয়ে হয় না, প্রশ্নের উত্তর প্রশ্ন দিয়ে হয় না। তবু আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি মণিপুর উদাহরণ দেননি, আজকে গাজার উদাহরণ দেননি। আপনাকে একটা কথা বলছি, মুর্শিদাবাদে প্রথমে বহিরাগত বলা হয়েছিল, সিট গঠন করার পরে যাদের অ্যারেস্ট করেছে দিলজার নাচার, কালু নাদান, এরা হচ্ছে কি বীরভূমে মরাপাই এবং সুতিগ্রাম থেকে। কোথায়? তারা বহিরাগত। এবার আরো একটা আপনাকে এক্সাম্পল দিচ্ছি, মুর্শিদাবাদে কেস হয়েছে 60খানা, অ্যারেস্ট হয়েছে 274। এই কেসগুলো কোনো মানে আছে? আগে যদি মোথাবাড়িতে অ্যারেস্ট হতো, বাবলা সরকার অ্যারেস্ট হওয়ার পরে মুখ্যমন্ত্রী যখন বলেছিল যে এসপি হচ্ছে গিয়ে থ্রেট করেছিল, ডিআইবি রিপোর্ট ফেলিউর, তারপরে মোথাবাড়ির ঘটনা, তারপরে মুর্শিদাবাদের ঘটনা, পার্টিকুলার এক জায়গায় কাশ্মীরে আমি বলতে চাচ্ছি পহেলাগাঁও যে ঘটনা হচ্ছে ঠিক তাই। আরে ভাই, আপনি কোচবিহার থেকে বলছি সিঁদুর নিয়ে শুনে রাখুন,
6 তারিখের পর থেকে আজ পর্যন্ত ভারতবর্ষে যত নারী আজকে সন্তান জন্মগ্রহণ করেছে তার মধ্যে 70% হচ্ছে সিঁদুরি এবং সোফিয়া। খোঁজ দিন। আপনি কোচবিহার থেকে যে ব্যক্তি বলছেন আমি কোচবিহার চাকরি করেছি, আমি আপনার পুরো হিস্ট্রি জানি, আপনার কিভাবে উত্থান হয়েছে, আপনি কিভাবে আজকে প্রধানমন্ত্রীকে সিঁদুর নিয়ে আজকে অপমান করছেন। আপনারা যেহেতু প্রধানমন্ত্রীকে অপমান করছেন তার জন্য একটা সংখ্যক আজকে কিন্তু মুখ্যমন্ত্রীকে আজকে অপমান করছে। এগুলো আপনারা ঘৃণ্য, এই ভাষাটা বন্ধ করুন। যে ভালো সত্য ঘটনা হলুন সেগুলো আপনারা আজকে স্বীকার করে নিন যে আজকে দিস ইজ দ্য এক্সাম্পল অফ ইন্ডিয়া যে সিন্স 1947 যে অ্যাকশন করেছে। উনি বলছেন ভারতবর্ষ আগেও তো অনেক প্রধানমন্ত্রী ছিল, ভারতবর্ষ অনেক আগে প্রধানমন্ত্রী ছিল, ইন্দিরা গান্ধীকে স্যালুট করি, কিন্তু এই প্রধানমন্ত্রী 100 দেবব্রত উত্তর দিতে চাইছেন। বারে যে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা নিয়ে বারে কথা বলছেন তাদের মনে হয় দেশের গৃহমন্ত্রক সম্বন্ধে একটু অ্যালার্জি আছে। সেই গৃহমন্ত্রকের রিপোর্ট তারা মনে হয় দেখেন না, নয়তো পড়েন না। এনসিআরবি রিপোর্ট যখন বেরোয় বারে আমরা দেখতে পারি পশ্চিমবঙ্গের অবস্থা ভারতবর্ষের মধ্যে সবথেকে সর্বশ্রেষ্ঠ। এনসিআরবি রিপোর্ট আপনি বলবেন, আপনার সময় এলে বলবেন। আর বারে এই যে বলা হচ্ছে না, এই যে বারে বলা হচ্ছে হ্যাঁ আপনার গৃহমন্ত্রকের রিপোর্ট আপনাকে যখন বাড়ি থেকে টেনে বের করে নিয়ে কোপাবে তখন আপনি তাকে রিপোর্টটা দেখাবেন। এই যে রিপোর্ট, আপনি আমায় কোপাচ্ছেন কেন? এই যে রিপোর্ট, কোপাচ্ছেন কেন? আমায় কোপাচ্ছেন কেন? আমার বাড়ি জ্বালিয়ে দিচ্ছেন কেন? রিপোর্ট, এই যে রিপোর্ট। স্যার আমার গলাটা কাটলেন কেন? স্যার আমার কানের উপর ছুরি চালালেন কেন? রিপোর্ট। যারা মরেছে তাদের রিপোর্ট দেখে মরেছে। 75 বছর দেশ স্বাধীন হয়েছে। পশ্চিমবঙ্গের সার্বিক অবক্ষয়ের শুরু কিন্তু আজকের নয়, এটা 3 দশকের বাম আমলে দুর্গাপুজোকে ধারাবাহিকভাবে দুর্গোৎসব বলা হয়েছে। ভুলে গেলে চলবে না, তারাই কিন্তু বামপন্থীরা বলে গেছে ধর্ম হচ্ছে সমাজের আফিং। এই যে উক্তিগুলো, এই উক্তির ফাইনাল কফিনের পেরেকটি মেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এককালে কিন্তু পশ্চিমবঙ্গের লোকজন বলতে শুরু করেছিল বামের ভূত মাও এবং মার্কসের ভূতে, আমার নাম তোমার নাম ভিয়েতনাম। আজকে কিন্তু বাঙালি হিন্দু বসে নেই, তারা কিন্তু আজ চুপচাপ নেই। আজকে বাঙালি হিন্দু একত্রিত হয়ে আরম্ভ করেছে। আজকে বাঙালির হিন্দুর মুখে নতুন স্লোগান, আমার নাম তোমার নাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। আবারও বলছি, আমার নাম তোমার নাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। বাঙালি হিন্দু কিন্তু এর শোধ তুলবেই। যে 34% যে নিধন চলছে হিন্দুদের ওপরে, সেই কিন্তু মাথায় রাখতে হবে যে 66% কিন্তু আজও আমরা আছি। মুখ্যমন্ত্রী হুমায়ুন কবির, সিদ্দিকুল্লাহ চৌধুরী, ফিরাদ হাকিম সবাইকে খোলাভাবে আহ্বান জানাচ্ছি, বাঙালি হিন্দুর কিন্তু পরীক্ষা আর নেবেন না। সুকান্ত বাবু পরীক্ষা নেবেন না, পরীক্ষার কিন্তু অনেক। সুকান্ত বাবু একদম সময় কম দুজনের কাছে। সুকান্ত বাবু লাস্ট কনক্লুডিং কমেন্ট বলুন। কমল গুহের অযোগ্য ছেলে যিনি যখন মন্তব্য করেন অপারেশন সিঁদুর নিয়ে, আমাদের ভাবতে অবাক লাগে যে তিনি ভারতবর্ষে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিশ্বে পাঠানো হয়েছে তিনি তখন প্রশংসা করছেন, এখানে দিনহাটায় থেকে একজন মন্ত্রী বলছেন, তখন তার মানে মুখ্যমন্ত্রীর এই মন্ত্রীদের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই, না হলে ইচ্ছে করে তাদের মুখ দিয়ে বলানো হচ্ছে। এটা অত্যন্ত অন্যায় বিষয়। বেশ মহারাজ, একটা কনক্লুশনে একটা কথাই বলবো যে এই সব কিছু দেখে বুঝে আমি এই শারদবাবুর কথার সূত্রে একটা কথা বলবো, বাঙালি হিন্দুরা এর পরেও যদি না জাগে, একটা কথা মনে রাখবেন, গভর্নমেন্ট অলওয়েজ ডাজ হোয়াট পাবলিক ডিজার্ভ। আপনারা 500 টাকা আর 1000 টাকার লোভে যদি এখনো ঘুমিয়ে থাকেন তাহলে আপনাদের বাড়ির মেয়ে বউদের শাহজাহানদের পার্টি অফিসে রাতের বেলা পিঠে বানাতেই যেতে হবে আর মুর্শিদাবাদের মতো মার খেয়ে করতে হবে। এই কথা মাথায় রেখে আগামী দিনে আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। বেশ, আমার সময় একদম শেষ, সেখানে আমায় শেষ করতে হচ্ছে। আমার প্রশ্ন থাকছে আমার রাজ্যের মানুষের প্রতি। আমার রাজ্যের মানুষ, আমি জানি আপনারা ভুলে যাননি মুর্শিদাবাদ, আপনারা ভুলবেন না মুর্শিদাবাদ, আপনারা ভুলে যাননি মালদা, আপনারা ভুলবেন না মালদা, ক্যানিং কিংবা অন্যান্য যে জায়গায় হিন্দুদের রক্ত ঝরেছে বারবার, কোনো প্রভোকেশন ছাড়া রক্ত ঝরেছে বারবার। ওয়াকফ বিল নিয়ে সেই কারণ দেখিয়ে যেভাবে দুজনকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে খুন করা হয়েছে, আমার প্রশ্ন হচ্ছে এই রাজ্যের মানুষ, এই হিন্দুরাই তো এই সরকারকে বসিয়েছে, সেই সরকার কেন হিন্দু বিরোধিতা করছে? এখনো কি সময় আছে শুধরোনোর, নাকি সময় শেষ?
ওভার, টাটা, বাই বাই। এবার সময় এসেছে পরিবর্তনের এবং সেটাই একমাত্র পথ হিন্দুদের সুরক্ষিত রাখার। আপনারা বাড়িতে বসে ভাবনা চিন্তা শুরু করুন, কারণ আর কিন্তু বেশি সময় হয়তো নেই। এরপর হয়তো আরও দুটো হরগোবিন্দ বা চন্দন দাস হয়ে যেতে পারে, সেটাকে আটকাতেই হবে। অনেক ধন্যবাদ। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ, এলাচ দিয়ে ভরপুর MDH T+ মশলা। MDH